সামনে না ছবিটা সরান ভাই। ঠিক আছে, এই স্বৈরাচারিণী হাসিনা বিরোধী আন্দোলনের রাজপথকে কাঁপিয়েছেন আমাদের সেই তুখোর নেতা, রাকসুর সাবেক ভিপি, ছাত্র দলের সাবেক সভাপতি, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রেজভী আহমেদ সাহেবকে, ভাইকে অভিনন্দন জানাই যে আমাদের ডাকে সাড়া দিয়ে আপনি আজকে উপস্থিত হয়েছেন। বন্ধুরা, ছাত্র দলের কেন্দ্রীয় সহসভাপতি ছিলাম 2000 সালে। ছাত্র দলের ইতিহাসে প্রথম কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, যুব দলের 2 নম্বর যুগ্ম সম্পাদক ছিলাম এবং এক সময় অবিভক্ত ঢাকা এরশাদ বিরোধী আন্দোলনে আমি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলাম। জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনা 1988 সালে লক্ষ লক্ষ ছাত্র জনতার সমাবেশে আমি সভাপতিত্ব করার সুযোগ পেয়েছিলাম। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, গণতন্ত্রের মা, আমাদের মা। বন্ধুরা, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। 5ই আগস্টের পর যখন দেখলাম বাংলাদেশ শেখ হাসিনার পতনের পর বাংলাদেশকে নিয়ে যখন ষড়যন্ত্র করা হচ্ছে, আমার দেশের মানচিত্রকে যখন খণ্ড বিখণ্ডিত করার চেষ্টা করা হচ্ছে, তখন আমরা ঠিকানা বাংলাদেশ নামে এই সংগঠনটি করেছি। আমাদের সংগঠনের মূল মন্ত্র হচ্ছে আমাদের আদর্শের মহানায়ক শহীদ জিয়াউর রহমান আমাদের দলীয় সঙ্গীত যে গানটি বেশি পছন্দ করতেন, যে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, সেই গান থেকেই আমরা আমাদের ঠিকানা বাংলাদেশ নামের এই সংগঠনটি করেছি। আমরা বলতে চাই, যদি বাংলাদেশের স্বাধীনতা নিয়ে প্রতিবেশী রাষ্ট্র সহ কেউ চক্রান্ত করে, আমরা আপনাদের দিয়ে রুখে দাঁড়াবো। কারণ এখানে যারা মঞ্চে এবং সামনে যারা আছেন তারা আন্দোলন সংগ্রামের কর্মী। এমন কোনো লোক এখানে নাই যার নামে 5টা 10টা 50টা 100 মামলা নাই। আমরা বিশ্বাস করি আজকে দেশনায়ক তারেক রহমান, তাকে যদিও আমাদের তারেক রহমানকে দেশনায়ক বলতে নিষেধ করেছেন, কিন্তু আমরা বলতে চাই তারেক রহমান হচ্ছে দেশপুত্র। বিদেশে বসেও বাংলাদেশের কথা ভাবেন। আমাদের নেত্রী চিকিৎসার জন্য বিদেশে গিয়েছেন, তারপরও তিনি প্রতিদিনই জিজ্ঞাসা করেন আমি আমার দেশে কবে ফিরবো। জিয়াউর রহমান এই দেশের জন্য জীবন দিয়েছেন, এ দেশের জন্য তিনি প্রাণ দিয়েছেন, এই দেশকে তিনি ভালোবাসতেন। আমরা জিয়াউর রহমানের আদর্শকে ভালোবাসি, আমরা বিএনপিকে ভালোবাসি, আমরা দেশ নেত্রী খালেদা জিয়াকে ভালোবাসি। আমাদের আদর্শ হচ্ছে 19 দফা এবং তারেক রহমান দেশ গঠনের যে 31 দফা কর্মসূচি প্রণয়ন করেছেন, আমরা সেই কর্মসূচিকে বেগবান করার জন্য বিগত দিনে যেমন রাজপথে ছিলাম, আগামী দিনেও রাজপথে থাকবো। আমরা, আপনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, আপনি এই দলকে ধরে রেখেছেন, আদর্শের সৈনিক আপনি ছাত্র দল করতেন বলেই আমরা ভরসা পাই। যখনই আপনাকে যে প্রোগ্রামে আমি মাসুদ দেখেছি, আপনি সাড়া দিয়েছেন, এই কৃতজ্ঞতা আমি সারা দিনে শেষ করতে পারবো না। আজকে বক্তব্য দীর্ঘায়িত করবো না। এখানে যারা আছেন, আমি আপনাকে বলতে চাই, যখনই স্বাধীনতার প্রশ্নে প্রয়োজন হবে, গণতন্ত্রের প্রশ্নে প্রয়োজন হবে, আমার সীমানার প্রশ্নে প্রয়োজন হবে, আমি শরীফ ফরাদ সহ আমাদের নেতৃবৃন্দ আছেন, আমাদেরকে ডাকবেন। আমরা সভা সবে সেমিনারের মাধ্যমে আমরা দেশের কথা বলবো, গণতন্ত্রের কথা বলবো, বিএনপির হাতকে শক্তিশালী করব, আপনাদের হাতকে শক্তিশালী করব। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সহযোদ্ধা সহকর্মী সভাপতি মাসুদ উপস্থিত আছেন। আমার ছাত্র জীবন থেকে অন্যতম ঘনিষ্ঠ সহকর্মী, বিএনপি নির্বাহী কমিটির সহপ্রচার সম্পাদক, ঢাকা কলেজের সাবেক সভাপতি আসাদুল করিম শাহীন উপস্থিত আছেন। আমাদের সংগ্রাম আন্দোলনের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক ছাত্রনেতা
মাহবুবুল ইসলাম স্বপন উপস্থিত আছেন, আমার এই ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের সার্বক্ষণিক সহকর্মী যুবনেতা শরীফ, এবং এখানে আরও অনেকে আছে, ফরহাদ, ওরা অনেক দিনের সব ঘনিষ্ঠ, সবার নাম বললে অনেক সময় চলে যাবে। এবং আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, যাদের অনেকের চেহারা দেখছি, আমার মনে হয়েছে তারা বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন, তাদেরকে যারা একত্রবদ্ধ করেছেন, তাদের সহ, এই নেতৃবৃন্দ সহ আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাই মাসুদ এবং শরীফকে, অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে তারা এই সংগঠনটি গড়ে তুলেছেন, ঠিকানা বাংলাদেশ। নামটা খুবই আমার ভালো লেগেছে, খুবই কাব্যিক নাম। আমার সাথে এর আগেও তারা সংগঠনের নামে কাজ করতো, আমি বলেছি দল টলের নাম দিলে সবাই মনে করবে যে বিএনপির এটা একটা কোনো সহযোগী সংগঠন। এমন সংগঠন করো যাতে বিএনপির কোনো কর্মী নয়, কিন্তু একজন সমর্থক, সেই সমর্থক যাতে তোমার এই সংগঠনের সাথে যুক্ত হতে পারে। এবং এইটা আমি মনে করি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভাইব্রেন্ট একটা সংগঠন দাঁড়াবে, যেখানে সমাজের নানা স্তরের মানুষ, বিশেষ করে বুদ্ধিবৃত্তিক মানুষ, অধ্যাপক, শিল্পী, কুশলী, আইনজীবী, প্রকৌশলী, চিকিৎসক, যারা হয়তো বিএনপিকে সমর্থন করেন কিন্তু সক্রিয় কোনো পদে বা সংগঠনে জড়িত নয়, তাদের একটি প্ল্যাটফর্ম হবে, নামটি ঠিকানা বাংলাদেশ। সবাই জানবে যে এরা সবাই জাতীয়তাবাদের সমর্থক, কিন্তু তারা সরাসরি কোনো জায়গায় সক্রিয় না। অনেক মানুষ এই ধরনের সংগঠন খোঁজে, জাতীয়তাবাদী মানুষ এই ধরনের সংগঠন খোঁজে। আমি মনে করি যে মাসুদ এবং শরীফ একটি যথার্থ সংগঠন গড়ে তুলেছে। তারা যদি আরও মনোযোগ দেয় এবং সত্যিকার অর্থেই মানে এখানকার বাংলাদেশে, ঢাকা সহ সারা দেশে তারা যদি এই সমস্ত মানুষদেরকে একত্রীভূত করতে পারে, সংঘবদ্ধ করতে পারে, ঐক্যবদ্ধ করতে পারে, তাহলে আমি মনে করি এটি একটি মানে সবচেয়ে বড়, মানে বিভিন্ন সময়ে সংকটে তো দল পড়ে, তো সেই সময় তারা এক মহা রক্ষক হিসাবে কাজ করতে পারে। কারণ আমি তো জানি, আমরা যখন এটা বন্ধ করে দেবো, বন্ধ করে দেবো, আমরা যখন আন্দোলনে মিছিল করতাম, সমাবেশ করতাম, পুলিশ যখন বিনা কারণেই, বিনা উস্কানিতেই গুলি চালাতো, আমাদেরকে ধাওয়া করত, আমরা তো পালিয়ে গিয়ে যে বাসায় উঠতাম, সবাই তো বিএনপির লোক নয়, কিন্তু হয়তো সমর্থক, আমাদেরকে খেতে দিয়েছে, আমাদেরকে জায়গা দিয়েছে, এরকম বহু ঘটনা ঘটেছে 16-17 বছর। এই মানুষ কারা? এই সমস্ত মানুষ যারা বিএনপিকে পছন্দ করেন, সমর্থন করেন, তারা আমাদেরকে সেই জায়গাটা দিয়েছে। সুতরাং তারাও যাতে নিজেরা একটা প্ল্যাটফর্মে থাকতে পারেন, সেই ধরনের একটি সংগঠন আমার মনে হয় যে ঠিকানা বাংলাদেশ হতে পারে। এবং মাসুদ এবং শরীফ দুজনকেই আমি ওদের আরও ছোটবেলা থেকে, এবং আমার বয়স যখন আরও কম তখন থেকে ওদেরকে চিনি। অত্যন্ত ভালো সংগঠক, দক্ষ সংগঠক এবং অত্যন্ত মৃদুভাষী। কারণ আমাদের এখন যে পরিস্থিতি, আমরা কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিতে পারছি, আমরা ডানে বামে তাকিয়ে চলতে হচ্ছে না, কিন্তু সংখ্যা কিন্তু দিন দিন আমাদের বাড়ছে। কুমিল্লার যুবদলের একটা ছেলেকে ধরে নিয়ে গিয়ে তাকে যখন ফেরত দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, তখন তাকে মৃত ফেরত দিচ্ছে। তো ডক্টর ইউনূস সাহেবের আমলে এই ঘটনা ঘটবে কেন? ডক্টর ইউনূস সাহেব পৃথিবীর বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং পশ্চিমা গণতন্ত্রের দেশগুলো অত্যন্ত তাকে পছন্দ করে, এবং এদেশের মানুষ পছন্দ করে যে দেশের একজন গুণী মানুষ যিনি আন্তর্জাতিক সম্মান নিয়েছে।
তার সময় যদি শেখ হাসিনার সরকারের বিভিন্ন দুষ্কর্ম এবং অত্যাচারের পুনরাবৃত্তি হয়, তাহলে তো হোঁচট খাবে জনগণ। যদি ওই ছেলেটি অপরাধী হয়, তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে যেতে পারে, কিন্তু গ্রেপ্তার করে ভয়াবহ টর্চার করে মেরে ফেলে বাপ্পার কাছে ফেরত দেওয়া, এটা এই আমলে হবে কেন? আমরা অনেক বিষয়ে সরকার সমালোচনা করি, কারণ আমরা গণতন্ত্রের পথে, গণতন্ত্রের উত্তরণ আরো ঘটবে, একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ তার সরকার গঠন করবে। এই একটা পরিবেশের মধ্যে দিয়ে যখন এসছি, যখন একটা ভয়ঙ্কর রক্ত পিপাসু এক দানবকে বাংলাদেশ ছাড়তে বাধ্য করেছে দেশের শিশু, কিশোর, তরুণ, ছাত্র জনতা, সেই দেশে কেন আবার শেখ হাসিনার বিচার বহির্ভূত হত্যার ঘটনার পুনরাবৃত্তি? বুঝলাম ছেলেটি খারাপ, বুঝলাম ছেলেটা অপরাধী, সেই অপরাধ মাপা এবং বিচার করার দায়িত্ব তো আদালতে। সেই আদালত যাতে ঠিক মতো কাজ করতে পারে, নির্ভয়ে কাজ করতে পারে, ন্যায় বিচার করতে পারে, এইটা নিশ্চিত করার দায়িত্ব জনগণের সমর্থিত একটি সরকারের। আর ডক্টর ইউনূস সাহেবের সরকারকে এদেশের গণতন্ত্রকামী মানুষ সমর্থন করেছে। হ্যাঁ, চাল ডালের দাম বাড়ছে, চালের দাম এখনো অনেক তীব্র, আবার কিছু কিছু জিনিসের দাম কমেও এসছে। আমরা তো এইভাবেই সমালোচনা করব। সরকারের ভালো পদক্ষেপগুলোর আমরা সমর্থন দিব, কিন্তু যেগুলো ব্যর্থ হচ্ছে সেগুলোর জন্য সমালোচনা করব। একটা গণতান্ত্রিক সরকার তো সমালোচনাকে গ্রহণ করা, বরণ করা, সেই বরণ করার মধ্যে দিয়ে সেই সরকারের শ্রেষ্ঠত্ব নির্ভর করে। তো ডক্টর ইউনূস নির্বাচিত সরকার না হলেও সমস্ত রাজনৈতিক দলের সমর্থিত সরকার, অর্থাৎ জনগণের সমর্থন আছে, কিন্তু সেই সরকারে আবার হাসিনার আমলের পুনরাবৃত্তি হবে। একজন যুবকর্মী বা যুব নেতা অপরাধী হলেও আপনি তাকে তো পুলিশের মাধ্যমে 24 ঘন্টার মধ্যে আদালতে তাকে পেশ করবেন, কিন্তু তাকে আপনি লাশ করে তার পিতামাতার কাছে ফেরত দেবেন, তাহলে কি লাভ হলো? এই যে এত রক্তাক্ত লাশ, এত রক্ত স্রোত, রাজপথে রাজপথে রক্তের আলপনা, তাও কি আহাদের মতো 5 বছরের শিশু, ফারহানের মতো 17 বছরের কিশোর, মুগ্ধের মতো 18-19 বছরের একটি তরুণ প্রাণ, আবু সাইদ নির্ভীক চিত্তে নিজের শার্টের বোতাম খুলে যে শেখ হাসিনার পুলিশের গুলি বরণ করেছে, এই যে আত্মদান, এই আত্মদান তো একেবারেই ব্যর্থ হয়ে গেল। এটা তো কেউ কাম্য হতে পারে না। আজকে আপনারা দেখুন, দেশ বিদেশ থেকে তো চক্রান্ত ষড়যন্ত্র তো যাচ্ছে না। এত বড় একটা পরিবর্তনের মধ্যে দিয়ে মানুষের মধ্যে যে আশা জেগে উঠেছে, সেই আশার যাতে আরো বেশি ফলপ্রসূ হয়, সেই আশা যাতে মানুষের পূরণ হয়, সেই প্রত্যাশা নিয়েই তো এদেশের জনগণ রাজনৈতিক দলকে, যারা গণতান্ত্রিক সংগ্রামী ছিল, তাদেরকে সমর্থন দিচ্ছে। মানুষ প্রত্যাশা করছে অবাধ, সুষ্ঠু, ইনক্লুসিভ একটি নির্বাচনের জন্য। আমাদের দেশের যা অর্জন সেটা আমাদের, কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র একটি দেশ থেকে ক্রমাগতভাবে বাংলাদেশের বিরুদ্ধে অবিরাম অপপ্রচার করা হচ্ছে। এইরকম একটি ভয়ঙ্কর, অত্যাচারী, লুণ্ঠনের একটি সরকারের পতনের পর সেই সরকারকে, এবং সেই সরকার কেন পতন হলো, এই আফসোস, এই অনুশোচনায় ভারতের কিছু মিডিয়া আমাদের বিরুদ্ধে যেভাবে অপপ্রচার করছে, তো এই যে পরিস্থিতি, এই যে বৈদেশিকভাবে যে চক্রান্ত হচ্ছে, এগুলো তো মোকাবেলা করেই আমাদেরকে আমাদের সঠিক পথে এগোতে হবে। যে সঠিক পথ থেকে যদি আমরা বেঠিক হয়, তাহলে তো ওরা আরো সুযোগ নেবে। বাংলাদেশের সেনাবাহিনী একটি গর্বিত সেনাবাহিনী, আমরা দেখেছি যখনই যাই হোক, কিন্তু চূড়ান্ত ভাবে জনগণের পক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশের সেনাবাহিনী। সেই সেনাবাহিনী সম্পর্কে ভারতের পশ্চিম বাংলার একটি বহুল প্রচারিত পত্রিকা নানা ধরনের অপমানজনক
মন্তব্য করে প্রতিবেদন করছে। কারণ কি? কারণ এইটাই যে তাদের পছন্দ মতো যে সরকারটি ছিল সেই সরকারটি নেই। তারা এক ধরনের অনুশোচনায়, এক ধরনের বেদনায়, এমন এক মনোবেদনায় ভুগছেন যে তারা মানে ক্রমাগতভাবে মিথ্যা বয়ান তৈরি করে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার তারা চেষ্টা নিয়েছেন বা মানে আন্তর্জাতিক পরিসরে অপপ্রচার করার চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতি তো অনেক ভালো, অনেক মানে সুস্থির শান্তি সেখানে বিরাজ করছে, কিন্তু এইটা তারা পছন্দ করছে। কারণ শেখ হাসিনার মাধ্যমে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারত, কিন্তু এদেশের জনগণ তার নিজের ইচ্ছায় তার সরকার কেমন হবে, তার পররাষ্ট্রনীতি কেমন হবে, তার অভ্যন্তরীণ নীতি কি হবে, এইটা নির্ধারণ করার শেখ হাসিনার আমলের কোনো সুযোগ ছিল না। ওই দেশটি শেখ হাসিনার মাধ্যমে তাদের নীতি, তাদের পলিসি এখানে বাস্তবায়ন করেছেন। এখন সেইটা হাতছাড়া হওয়া যাতে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, বাংলাদেশের সেনাবাহিনীর বিরুদ্ধে মানে অপপ্রচার এবং অপতথ্য তারা বিতরণ করছেন, প্রসারিত করছেন মিথ্যাগুলো। যে ভারত তো একটি বৃহৎ গণতান্ত্রিক দেশ, আমরা যেমন তাদের বিভিন্ন বাংলাদেশের প্রতি আচরণের কারণে আমরা যেমন সমালোচনা করি, কিন্তু দেশের আভ্যন্তরীণ গণতন্ত্রের জন্য তো আমরা তাদেরকে প্রশংসাও করি। তাদের যে ডেমোক্রেসির ইন্টারনাল বিউটি, তার জন্য তো আমরা তাদেরকে প্রশংসাও করি। কিন্তু তাদের আমি দেখেছি সেখানে আনন্দবাজার পত্রিকা তো নিজেকে সেকুলার পত্রিকা বলেই বলে, কিন্তু আমি ওখানে দেখেছি যারা সেকুলার বলেও দাবি করে তাদেরও অত্যন্ত গভীরে কোথায় যেন একটা সাম্প্রদায়িকতা কাজ করে। সেখানে কেউ সেকুলার আছেন বলে 2-3টা লোক থাকতে পারেন, অরুন্ধতী রায় সহ কয়েকজন ব্যক্তি হয়তো থাকতে পারেন, অমর্ত্য সেন, অরুন্ধতী রায়, এরা ছাড়া আমার মনে হয় আর কেউ সেখানে সেকুলার নেই। হিন্দু মুসলমান সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ হচ্ছে বাংলাদেশ, ভারত না, বাংলাদেশ সেটা উদাহরণ। সেইখানে তারা শেখ হাসিনার পতনের পর একের পর এক কথা বলেছে, অপপ্রচার, অপতথ্য দিয়ে। বন্ধুরা আমার, আজকে এই সব বিষয়গুলো তো সামনে আছে, সুতরাং অত্যন্ত সতর্কতার সাথে তো ডক্টর ইউনূস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকার তাকে তো রাষ্ট্র পরিচালনা করতে হবে। এবং রাষ্ট্র পরিচালনায় যারা দায়িত্বে আছেন, সে বাচ্চা ছেলেই থাকুক আর সিনিয়র মানুষরা থাকে, সবার প্রতি তো আস্থা রেখেছে মানুষ, কিন্তু মানুষের আস্থার সংকট হতে থাকবে। আপনার যদি বৈষম্য বিরোধী ছাত্র, তাদের যে অবদান, সেই অবদান তো আমরা গর্বের সাথে সবসময় উল্লেখ করি, এবং আপনাদেরকে সমর্থন করতে গিয়ে আমরাও তো ঘরে বসে থাকিনি, আমাদেরকেও তো জেলে যেতে হয়েছে ওই আন্দোলনে, আমার মতো আরো অনেক নেতাকে। এবং 5 তারিখে শেখ হাসিনার পতনের আগের দিন পর্যন্ত আমরা ডিবি অফিসে রিমান্ডের মধ্যে ছিলাম, কিন্তু আমরা তো কেউ ক্ষমতার শেয়ার চাইনি। এখন বৈষম্য বিরোধী ছাত্ররা তারা পতনের পর তারা কি রকম দেশ চায়, এবং সর্বপ্রথম হচ্ছে তারা এই দেশের শিক্ষানীতিকে কিভাবে গড়ে তুলবে, সেইটা তো হচ্ছে তাদের কাজ। এখন বৈষম্য বিরোধী ছাত্ররা যদি প্রতিটা মিনিস্ট্রিতে একটা করে কমিটি করেন, তাহলে এইটা একটা রাষ্ট্রের যে ফাংশনাল একটা যে মানে আর্টিকুলেটেড যে একটা রাষ্ট্র, সে রাষ্ট্র তো হবে না, বিক্ষিপ্ত মানে বিপন্ন অবস্থা হবে। এবং আপনাদের নামে আমি অবশ্য এখনো পর্যন্ত তেমন কোনো শুনছি না, ক্ষীণ কিছু কথাবার্তা আসে, কিন্তু তেমন বড় কিছু নয়। কিন্তু এটা যদি দেখে যে ছাত্ররা একটা মিনিস্ট্রিতে একটা কমিটি করে তারা চালাচ্ছেন, ব্যবসায়ীরা সব আপনাদের পিছনে ছুটবে এবং আপনাদের বালিশের নিচে টাকা দিতে শুরু করবে, এবং ক্রমাগতভাবে আপনার করাপশনের দিকে নিয়ে যাবে। আপনাদের প্রধান দায়িত্ব হচ্ছে ক্যাম্পাসের সবুজ চত্বর, সেই সবুজ চত্বরে আপনারা চিৎকার করে বলুন যে শেখ হাসিনার মতো যাতে আর কখনোই কোনো ফ্যাসিবাদের উত্থান না ঘটে। আপনারা সেই আওয়াজ তুলুন, সেই আওয়াজ সবাই শুনবে, এবং বিভিন্ন রাজনৈতিক দল, গণতন্ত্র মানা
সরকার সবাই সেইভাবেই পলিসি নির্ধারণ করবে। কিন্তু আপনারা যদি ডিসি অফিসের জন্য একটা কমিটি, এসপি অফিসের জন্য একটা কমিটি, জেলা পর্যায়ে তো বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য কমিটি, তখন সবাই তদবিরের জন্য আপনাদের কাছে ছুটবে এবং ব্যবসায়ী এবং অন্যান্য মানুষরা তার স্বার্থের জন্য দরকার হলে ঘুষ দুর্নীতির আশ্রয় নিয়ে আপনাদেরকে ওই দিকে ঠেলে দেবে। এই দিকটা আপনাদের মনে রাখতে হবে। যার যেখানে ওই যে একটা কথা আছে না, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, তাই ছাত্র যারা তাদের জায়গা হচ্ছে ক্যাম্পাস। ক্যাম্পাসে আমাদের যে ঐতিহ্য, ভাষা আন্দোলন থেকে শুরু করে এদেশের বহু অর্জন এবং বহু নির্মাণের স্থপতি হচ্ছে ছাত্ররা। আপনারা সেইখান থেকে কি করণীয় হওয়া উচিত সেই বিষয়গুলো আপনারা বলুন, এই কথাগুলো যেন না আসে।